ভারতে ক্রেডিট কার্ডের ব্যবহার যেভাবে বাড়ছে তা কি একটা ভালো লক্ষণ নাকি বিপদের ঘণ্টা? চলুন আজ এই জটিল বিষয়টাকে একটু সহজ করে বোঝার চেষ্টা করি। ভারতের ক্রেডিট কার্ড বাজার ঠিক কতটা বড় সেটা বোঝানোর জন্য শুধু একটা সংখ্যায় যথেষ্ট, আর সংখ্যাটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। 108 মিলিয়ন ভাবা যায়, মাত্র 5 বছরের সংখ্যাটা দ্বিগুণ হয়ে গেছে। এটা কিন্তু শুধু প্লাস্টিকের কার্ডের সংখ্যা বাড়া নয়, এর মানে হলো আমাদের সবার খরচ করার অভ্যাসটায় আমূল বদলে যাচ্ছে। এখন প্রতি মাসে লেনদেন হচ্ছে প্রায় 430 মিলিয়ন, মানে পুরো দেশের কেনাকাটার ধরনটাই পাল্টে গেছে। তো প্রশ্নটা হলো, হঠাৎ করে এই বিস্ফোরণটা হলো কেন? এর পেছনে আসলে কয়েকটা কারণ একসাথে কাজ করেছে: টেকনোলজি, সহলে কার্ড পাওয়া, আর আমাদের মানসিকতার বদল। একটা সময় ছিল যখন ক্রেডিট কার্ড পাওয়া বেশ ঝামেলার ব্যাপার ছিল, কিন্তু দেখুন ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় হলো, তারপর ইউপিআইয়ের সাথে ক্রেডিট কার্ড জুড়ে গেল, পুরো ব্যাপারটা এখন একদমই সহজ হয়ে গেছে। আসল মজাটা হলো এই কারণগুলো কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করছে না। একদিকে ইউপিআইতে সহজেই পেমেন্ট করা যাচ্ছে, অন্যদিকে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো কোম্পানিগুলো ব্যাংকের সাথে মিলে দারুণ সব কার্ড অফার করছে। আর শুধু বড় শহর নয়, ছোট শহরগুলোতেও ব্যাংকগুলো পৌঁছে যাচ্ছে। সব মিলিয়ে ক্রেডিট কার্ডের ব্যবহার না বেড়ে উপায় আছে কি? কিন্তু এই যে এত বৃদ্ধি, এত সুযোগ, এর পিছনে কি কোনো ঝুঁকির মেঘ জমছে? সিস্টেমের ভেতরে যে একটা চাপ তৈরি হচ্ছে, সেটা বোঝার জন্য চলুন দেশের দ্বিতীয় বৃহত্তম প্লেয়ার এসবিআই কার্ডসের দিকে একবার তাকাই। মার্কেটের প্রায় 5 ভাগের 1 ভাগ, মানে 19% শেয়ার এসবিআই কার্ডসের হাতে। তার মানে বুঝতেই পারছেন ওরা এই বাজারের কত বড় একজন খেলোয়াড়। তাই ওদের পারফরম্যান্স ভালো না খারাপ, তার ওপর পুরো ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নির্ভর করে। এই টেবিলটা দেখুন, কোম্পানির আয় কিন্তু বেড়েছে প্রায় 12%, কিন্তু লাভের দিকে তাকালেই সমস্যাটা চোখে পড়বে। লাভ প্রায় 6.5% কমে গেছে, আর সবচেয়ে চিন্তার বিষয় হল এনপিএ বা খারাপ ঋণের পরিমাণ বাড়ছে। সহজ কথায়, টাকা আসছে কিন্তু তার সাথে ঝুঁকিও বাড়ছে আরও দ্রুত গতিতে। আর এই ব্যাপারটা যে অ্যানালিস্টের চোখ এড়ায়নি তা বলাই বাহুল্য। যেমন এলারা ক্যাপিটাল বলছে, এসবিআই কার্ডসের আয় বাড়ানোর রাস্তা এখন বেশ সীমিত, আর তাদের গ্রোথও এক জায়গায় এসে আটকে যাচ্ছে। এর ফল কি দাঁড়াচ্ছে? বাজারের সেন্টিমেন্ট একদমই নেতিবাচক। টেকনিক্যাল অ্যানালিসিস বলছে এটা স্ট্রং সেল ক্যাটাগরির স্টক, মানে বিনিয়োগকারীরা এখন এটা থেকে দূরে থাকতেই চাইছে। পরিস্থিতি যে বেশ উদ্বেগজনক তা বোঝাই যাচ্ছে। আচ্ছা, তাহলে কি এটা শুধু এসবিআই কার্ডসের একার সমস্যা? একদমই না। ওদের অবস্থাটা আসলে একটা বড় ছবির ছোট্ট একটা অংশমাত্র, যা পুরো দেশের একটা ঝুঁকির দিকেই ইশারা করছে। এই গ্রাফটা দেখুন, মাত্র 5 বছরে ক্রেডিট কার্ডে বকেয়া ঋণের পরিমাণ 87,000 কোটি টাকা থেকে বেড়ে 2,70,000 কোটি টাকা হয়েছে, মানে 3 গুণেরও বেশি। এটা সাধারণ বৃদ্ধি নয়, রীতিমতো একটা বিস্ফোরণ। আর এখানেই আসল বিপদটা লুকিয়ে আছে। একদিকে ক্রেডিট কার্ডের সুদ প্রায় 45% পর্যন্ত হতে পারে, যা অনেক বেশি, আর অন্যদিকে মানুষের সঞ্চয় করার ক্ষমতা কমে যাচ্ছে। মানে একদিকে যেমন দামি ঋণ বাড়ছে, তেমনি আর্থিক সুরক্ষার বর্মটা পাতলা হয়ে আসছে। তো এর ফল কি হচ্ছে? যা হওয়ার ঠিক তাই। যখন ঋণ বাড়ছে আর জমানো টাকা কমছে, তখন ঋণ শোধ করতে না পারার ঘটনাও তো বাড়বে, তাই না? আর সেটাই হচ্ছে, এই ডিফল্টের চাপটা গিয়ে পড়ছে সাধারণ মানুষ আর ব্যাংক দুজনের ওপরেই। তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা এখন একটা মোড়ের মাথায় এসে দাঁড়িয়েছে। একদিকে যেমন আরও এগিয়ে যাওয়ার হাতছানি, অন্যদিকে তেমনি ঝুঁকির অশনি সংকেত। এখন দুটো সম্ভাবনা। একদল বিশেষজ্ঞ বলছেন চিন্তার কিছু নেই, বাজার এখনও অনেক বাড়বে, প্রায় 30 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। আরেক দল বলছেন সাবধান, যেভাবে খেলাপি ঋণ বাড়ছে আর মানুষের সঞ্চয় কমছে, তাতে ব্যাংক আর আরবিআইকে এবার রাশ টানতেই হবে। তবে সম্ভবত মাঝের রাস্তাটাই সত্যি হবে, মানে গ্রোথ হবে, কিন্তু আগের মতো ঝড়ের গতিতে নয়, একটু ধীরে সুস্থে, ঝুঁকি সামলে। তাহলে শেষ প্রশ্নটা এটাই: ভারতের এই ক্রেডিট কার্ডের রমরমা কি দেশের অর্থনীতির জন্য নতুন জ্বালানি, নাকি সাধারণ মানুষের ঋণের জালে জড়িয়ে পড়ার একটা টাইম বোম? এই প্রশ্নের উত্তরের উপরেই কিন্তু নির্ভর করছে ভারতের কনজিউমার ইকোনমির ভবিষ্যৎ।